আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইনভেস্টমেন্ট প্র্যাকটিস বিডির পক্ষ থেকে। তো এখন আমরা একটু দেশ গার্মেন্টস নিয়ে আলোচনা করব। দেশ গার্মেন্টস এর ওভারঅল যে অ্যানালাইসিসটা আমরা করেছিলাম আর একটা আপডেট দিয়েছিলাম, সেই আপডেটটা একটু দেখব যে আপডেটটা কি দেওয়া হয়েছিল, তাহলে আমাদের মোটামুটি একটু রিলেট করতে পারবো যে আসলে আপডেটটা কেমন ছিল। অ্যান্ড 4 দিন আগের আপডেটটা ছিল। আচ্ছা, মোটামুটি হচ্ছে আপডেটে যে জিনিসটা বলা হয়েছিল, একটা প্রাইসে অলরেডি আসছে, আসার পর সেইটা সম্ভবত ছিল 100, প্রাইসটা অবশ্যই বোঝা যাচ্ছে না, দেখার চেষ্টা করব 1 মিনিট। £157.10 ছিল যেই দিন হচ্ছে আমরা মোটামুটি অ্যানালাইসিসটা দিয়েছিলাম। সেই দিন দেশ গার্মেন্টস এর প্রাইস ছিল £157.10। এরপর থেকে মোটামুটি আমরা ধারণা করেছিলাম যে এখন হয়তো উপরে একটা যাওয়ার সময় আসছে। তো হ্যাঁ, আমরা দেখতে পেয়েছিলাম যে 157-র পর 155 টাকা পর্যন্ত 2 টাকা আর একটু নেমেছিল। এরপর 2 দিন যাবত মোটামুটি তার ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে। তো দেশ গার্মেন্টস এর ব্যাপারটা আমি একটু আপনাদেরকে বলবো যে এর আগে অলরেডি বলা হয়েছিল। একটা জিনিস দেখবেন, ইনস্টিটিউট হোল্ডিং বাড়তেছে, ইনস্টিটিউট বিনিয়োগ বাড়তেছে, ইনভেস্টমেন্ট বাড়তেছে বলে ইনস্টিটিউটরা এখানে শেয়ার যে দেখতে পাচ্ছেন যে হোল্ডিং পার্সেন্টেজ বাড়তেছে। 1% মানে কতটুক শেয়ার? টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে 75 লাখ। 75 লাখের যদি 1% আপনি হিসাব করেন, 75 লাখের 1% লাস্ট 1 মাসের মধ্যে নিয়েছে, অর্থাৎ 75 লাখের যদি 10% বলেন তাহলে 7,50,000, 1% বললে 75,000-এর মতো। হ্যাঁ, 75,000-এর মতো। তো আমরা যদি একটু দেখি ইয়েস, দেশ গার্মেন্টস এর ব্যাপারটা যদি একটু দেখি যে লাস্ট 1 মান্থ, অর্থাৎ লাস্ট বলতে আগস্ট মাসটা 75,000 যদি দেখি, আগস্ট মাস, আগস্ট একটু বড় করে নিলাম, জুন জুলাই আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই জোনের মধ্যে, এই জোনটার মধ্যে মোটামুটি 75,000 বাই করেছিল। ঠিক আছে, তো নেক্সট যে পরে যে কতদিন, প্রায় 14 দিনের মতো, আমরা লাস্ট 15 ডেজের অ্যাভারেজটা দেখবো। অ্যাভারেজটা কেমন লাস্ট 15 ডেজের অ্যাভারেজ যদি দেখি, অ্যাভারেজ ভলিউম লাস্ট 15 ডেজ, লাস্ট 15 ডেজের অ্যাভারেজ ভলিউম হচ্ছে 60,000। অর্থাৎ 15 ডেজ মানে 15টা ওয়ার্কিং ডে নাকি সেটা একটু দেখবে। 1 2 3 4 5 7 9, হ্যাঁ প্রায় 15টা ওয়ার্কিং ডেজ। যেহেতু 15টা ওয়ার্কিং ডেজ ছিল না, তো এই জায়গায় আমাদের একটা জিনিস দেখতে হবে। 1 সেকেন্ড, ফিফটিনটা ওয়ার্কিং ডেজ, 10 ওয়ার্কিং ডেজ দিই আমরা, 10 ওয়ার্কিং ডেজ দিলে 40,000। ঠিক আছে, তো 40,000 হলে আমরা প্রায় 4 লাখ পাচ্ছি। 4 লাখের মধ্যে আমরা যদি সেই ক্যালকুলেশন করি, ব্লক ট্রেডটা কি দেখা যাবে, ব্লক ট্রেডে কোনো ট্রেড আছে নাকি? 30 আগস্ট পর্যন্ত ব্লক ট্রেড হয়েছে, 16,000 ছিল। আচ্ছা, 16,000। তো ব্লক ট্রেড হচ্ছে 30 আগস্টের পর কোনো হয়নি, এরপর হচ্ছে প্রাইসটা কারেকশনে গিয়েছে 161 পর্যন্ত। তো যাই হোক, ওভারঅল আমরা একটু দেখার চেষ্টা করলাম। লাস্ট এই জায়গার মধ্যে তেমন কোনো ভলিউম আমরা দেখি নাই। যদি ভলিউমটা আমরা দেখতে পেতাম তাহলে এটা মোটামুটি ধারণা করতে পারতাম যে একটা প্যানিক সেল ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ যাদের হোল্ডিং পজিশনে আছে তারা সেল করতেছে। তাও এখানে যে
সেল করা হয়নি ব্যাপারটা এমন না। 40,000 পার ডে যদি সেল করে তাহলে 10 দিনে হচ্ছে 4 লাখ। অ্যান্ড দেশ গার্মেন্টস এর জন্য 4 লাখ হচ্ছে হুইচ ইজ এ ভেরি বিগ ভলিউম বলতে পারি, কারণ 4 লাখ মানে হচ্ছে আপনি প্রায় দেখতে পাচ্ছেন যে 5% এর মতো শেয়ার ট্রেড হয়ে গিয়েছে, হাত বদল হয়ে গিয়েছে। অর্থাৎ এই জায়গার মধ্যে যারা বাই করেছে তারা অবশ্যই এই জায়গায় সেল করবে না বা এই জায়গায় সেল করার প্ল্যান করবে না। যারা যখন প্রাইস পড়তেছিল তখন বাই করার মানে হচ্ছে তারা অবশ্যই খুব স্মার্ট ওয়েতে বাই করেছে, এন্ড তাদের অবশ্যই জানা আছে যে এটার লক্ষ্যটা কেমন হতে পারে। ঠিক আছে, তো এখন যে জিনিসটা আমরা একটু দেখব, যে আমি একটা জিনিস রিলেট করব, তারপর হচ্ছে সেইটা একটু বলবো, একটু দেখার চেষ্টা করবেন। তো এখানে যে জিনিসটা দেখতেছেন যে দুজন বিক্রেতা, একজন হচ্ছে 140 টাকা করে সেল করতেছে আর একজন 150 টাকা করে সেল করতেছে। অর্থাৎ তার এক্সপেকটেশন 150 টাকা, কিন্তু সে 140 টাকায় সেল করে দিচ্ছে, প্রাইসকে কমাইতেছে, কমে সেল করতেছে। তো এরপর কি হয় দেখবেন, তো এই জিনিসটা হইতেছে একটা রিয়েল কম্পিটিশন। অর্থাৎ এই লোকটা, এই মহিলাটা, ভদ্র মহিলা, উনি হচ্ছে 140 টাকায় সেল করেছে। তো এইটা দেখার পর উনি যে ছিল, উনি 100 টাকায় সেল করা শুরু করেছে, উনি 100 টাকায় সেল করা শুরু করেছে। এন্ড ওনার প্ল্যানটা কি একটু দেখবেন, উনি 100 টাকায় সেল করার রিজনটা কি, ওনার রিজন হচ্ছে যে আমার যাতে তাড়াতাড়ি সব সেল হয়ে যায়, তুমি এটা সেল করেছো আমি তার চেয়ে কম সেল করবো, এটা হচ্ছে কম্পিটিশনের ব্যাপারে। বাট শেয়ার মার্কেটে সেম ব্যাপারটা হয়, এটা হচ্ছে প্যানিক সেলের কারণে। ধারণাটা কি হয়, জিনিসটা কি হয়, এই এই ব্যাপারটা হচ্ছে যে মার্কেট যখন একটু নিচে পড়তে থাকে, মার্কেট যখন নিচে প্রাইসটা নামতে থাকে, তখন আমাদের মতো ইনভেস্টর যারা আছে প্যানিকড হয়ে যায় আমরা খুব সহজে, এন্ড সেটাকে আমরা সেল করে দিই। আমাদের যে হোল্ডিং পার্সেন্টেজ থাকে শেয়ারটা, সেটা হচ্ছে সেল করে দিই। তো সেল করার ব্যাপারে যে জিনিসটা হয়, এটা একটু দেখাচ্ছি এরপরের পার্টটা। তো প্রাইস যখন কম ছিল তখন হচ্ছে কি কি করেছে এই ভদ্র মহিলা, ওনার বাকিগুলো নিয়ে নিল। বাকিগুলো নিয়ে নেওয়ার পর ওনার বিজনেস স্ট্র্যাটেজিটা কি, ওনার বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে 140 বাদ, এখন এখন হচ্ছে এটা ডাবল ট্রিপলের কাছাকাছি চলে যাবে, বা ডাবল প্লাস 350 টাকা ডজন বা এই ঝুড়িটা। সো এটার মধ্যে লার্নিং এর যে ব্যাপারটা, আমি বিজনেস স্ট্র্যাটেজি আসলে এখানে এক্সপ্লেন করার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি না। লার্নিং এর যে ব্যাপারটা, সাপ্লাই ডিমান্ড বলার জন্য, সাপ্লাই ডিমান্ড বোঝানোর জন্য। এখন উনার কাছে কোনো সাপ্লাই নাই, মার্কেটে উনি একা হোল্ড করে রেখেছেন, এন্ড মার্কেটে এটার ডিমান্ড আছে, তাই বলে উনি হচ্ছে এটার প্রাইসিংটা সেট করেছেন। আমি এই প্রাইসে সেল করবো, এছাড়া আমি সেল করবো না, কারণ হচ্ছে উনি হোল্ড করে রেখেছে। সো ডিমান্ড যদি না থাকে, সরি সাপ্লাই যদি না থাকে, ডিমান্ড তো এইভাবেই বেড়ে যাবে। ঠিক আছে, তো তখন এই প্রাইসিংটা সেট হয় আলটিমেটলি ডিমান্ডের উপর ডিপেন্ড করে। সো ঠিক এইরকম লোপেক শেয়ার যেগুলো আছে, যেগুলো হচ্ছে একটা ভালো মুভমেন্টে যাওয়ার কথা, সেই হিসেবে দেখা যায় যে অনেক ইনভেস্টর যারা আছে তারা হচ্ছে কম প্রাইসে পেয়ে সেটাকে গ্র্যাব করে ফেলে বা কিনে ফেলে। আর যারা প্যানিক সেল করে, শর্ট টার্ম প্যানিক সেল মেইনলি হচ্ছে যারা শর্ট টার্ম বিনিয়োগ করে তারা করে, অল্প কিছু দিনের মধ্যে প্রফিট দেখে না, লাভ করে, অল্প কিছু দিনের মধ্যে লস দেখতে থাকে, সেল করে দেয়। অথচ সেটা লস হয় না, দেখে, শুধু পোর্টফোলিওতে লস দেখে, সেল করে দেয়। তো এর ফলে দেখা যায় যে যারা মোটামুটি বুঝে শেয়ার মার্কেট, লং টার্মের জন্য বিনিয়োগ করে তারা, এন্ড তারা সেটা বাই করে নেয়। তো আপনার একটা জিনিস দেখবেন যে ক্যাটাগরি হচ্ছে বিতে আছে দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টস এর বর্তমান প্রফিট হচ্ছে 1 টাকা 17 পয়সা অ্যানুয়ালাইজ দেখাচ্ছে, লাস্ট ইয়ার ছিল 40 পয়সা। আপনি যদি দেশ গার্মেন্টস এর আরেকটা জিনিস দেখেন, আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে দেশ গার্মেন্টস এর আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব যে বিগত বছরের যে প্রফিট গুলো সেটা কেমন এসেছে। এটা অবশ্যই ওই অ্যানালাইসিস পার্টে আছে, তারপর রিলেট করার জন্য অবশ্যই দেখাতে হচ্ছে।
এন্ড ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাও এখানে লার্নিং এর অনেক কিছু আছে। এটা আসলে অ্যাপ্লিকেবল মোটামুটি মার্কেটের ডিমান্ড আর সাপ্লাইয়ের ক্ষেত্রে, যদি আপনারা বুঝতে পারেন। আমরা যদি দেখি যে এখানে ইপিএস কেমন ছিল লাস্ট 2018 থেকে 2018 4 টাকা, 2019 2 টাকা ছিল, 2020 2021 43 পয়সা আর 40 পয়সা। এই দুটা বছরে ব্যবসা খারাপ হয়েছে দেশ গার্মেন্টসের, এন্ড সে তার ক্যাটাগরি থেকে নিচে চলে এসেছে। দেশ গার্মেন্টস তার ক্যাটাগরি থেকে নিচে চলে এসে এই ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি হয়েছে, ঠিক আছে। তো যেহেতু এই ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরি হয়েছে, আর আরেকটা জিনিস যদি আমরা রিলেট করি যে এই পার্সেন্টেজে, অর্থাৎ ইপিএস 40 পয়সায় সে কত পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছিল, 5% সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 43 পয়সা ইপিএস এ সে হচ্ছে 3% স্টক ডিভিডেন্ড দিয়েছে। তো এখন যদি প্রাইসটা ইপিএসটা 1 টাকার মতো আসে, তো ধারণা করা যায় 1 টাকা 17 পয়সা, তো ধারণা করা যায় 10% একটা স্টক ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি এরকম কিছু হয় তাহলে সে তার ক্যাটাগরি চেঞ্জ করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, বিগত 2 বছর থেকে এইবার প্রায় 100 গুণ অর্থাৎ দ্বিগুণ ব্যবসা হয়েছে, 100% বেশি ব্যবসা হয়েছে। তো এর ফলে প্রাইসের উপর একটা ইম্প্যাক্ট পড়বে, এইটা মোটামুটি আমি বলতে পারি। এটা আমার একটা আমার অপিনিয়ন, আমি শেয়ার করতেছি আমার পার্সপেক্টিভ। জিনিসটা এমন না যে বাড়বেই, এটা আমি জাস্ট আমার পার্সপেক্টিভটা শেয়ার করলাম। এখন চার্টের ব্যাপারটা যদি একটু দেখি, এইটা হচ্ছে ওভারঅল আপডেট। আর চার্টের ব্যাপারটা যদি দেখি, লাস্ট যে জিনিসটা হচ্ছে আমরা বলেছিলাম সেটা কিন্তু মিলতেছে, সেটা হচ্ছে মিলতেছে। আপনারা একটা জিনিস দেখতে পাবেন, আমরা 157 টাকার মধ্যে 157 টাকা যখন ছিল তখন বলেছিলাম যে এখানে আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেটটা একটু নিচে নামার কথা, অর্থাৎ 157 টাকা 10 পয়সা মার্কেট তখন ক্লোজ হয়েছিল, হুইচ ইজ 157 টাকা, হ্যাঁ এই দিনটার মধ্যে, অর্থাৎ এই 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 জায়গার মধ্যে মার্কেটটা ক্লোজ হয়েছিল। তারপরে আবার নিচে নেমেছে 155 টাকা হয়েছে। 155 টাকার পর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। 155 টাকার পর মার্কেট ক্লোজ হয়েছে 156.50 বা 80-তে, সরি 156.80। এরপর 156-এর পর ডাইরেক্ট মার্কেট ওপেন হয়েছে 159 টাকা, ক্লোজ হয়েছে 161 টাকা। তো আমার মনে হয় এখন মার্কেটটা খুব অর্থাৎ দেশ গার্মেন্টস খুব ইজিলি মুভ করবে এন্ড খুব ফাস্ট মুভ করবে, খুব ফাস্ট মুভ করবে এন্ড তার যে নেক্সট রেজিস্ট্যান্স গুলো এটাকে খুব তাড়াতাড়ি ব্রেক করবে, খুব ইজিলি এন্ড খুব ফাস্ট ওয়েতে। এটা আমার ধারণা, আমি বলতেছি না যে এটা অ্যাপ্লিকেবল হবে, পরে হচ্ছে ব্যাপারগুলো আমাকে বলবেন। আসলে আমি এই ধরনের কোনো দায়ভার নিতে ইচ্ছুক না, আমি আমার আইডিয়া শেয়ার করতেছি। আপনাদের ভালো লাগলে সেটা শুনতে পারেন, দেখতে পারেন, না ভালো লাগলে স্কিপ করেন। আমার ধারণা অনুযায়ী কোনো ইনভেস্ট আপনারা করবেন না, আপনাদের ক্যালকুলেশন, আপনাদের ইচ্ছা অনুযায়ী ইনভেস্ট করেন, আপনাদের ডিসিশন অনুযায়ী ইনভেস্ট করেন। তো যেটা আমি বলতেছিলাম যে আমার মনে হয় নেক্সট যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে যে 170 টাকার কাছাকাছি, 170, 72 বা 75 টাকা এরকম দেশ গার্মেন্টসের একটা রেজিস্ট্যান্স থাকে, এই লেভেলটাতে প্রায়ই দেখা যায়। তো আমার মনে হয় নেক্সট এই লেভেলটা খুব তাড়াতাড়ি উইদিন উইক অর আজকে যদি মার্কেটের ডিমান্ডটা ভালো মতো ক্রিয়েট হয়ে যায়। আর ডিমান্ড কেন ক্রিয়েট হবে না, একটু আগে যে ভিডিওটা দেখালাম আর সেটার সাথে যদি একটু রিলেট করেন, যদি এমন হয় যে যাদের হাতে শেয়ারগুলো আছে তারা যদি সেল না করে, মার্কেটে অবশ্যই ডিমান্ড ক্রিয়েট হবে, সাপ্লাই অফ ডিমান্ড বাড়বে। অর্থাৎ মার্কেটে হচ্ছে আগে 100টা সাপ্লাই ছিল, ডিমান্ড ছিল 90টা, অর্থাৎ সাপ্লাই ছিল বেশি, তাহলে প্রাইসটা পড়ে যেত। যদি থাকে ডিমান্ড 100, সাপ্লাইও 100, তাহলে প্রাইসটা সেম জায়গায় থাকতো। আবার অনেক সময় দেখা যায় সাপ্লাই অ্যাভেলেবেল, কোনো ডিমান্ড নাই, ডিমান্ড জিরো, তো প্রাইস কিন্তু সেম জায়গায় থাকে, প্রাইস কমে না। না কমার কারণ কি? কারণ কোনো ট্রেড হয় না, তো সেল বাই হয় না, জায়গা মতো থাকে। আর যদি এমন হয় সাপ্লাই হইতেছে 10, ডিমান্ড হইতেছে 100, ডিমান্ড যেহেতু 90 ছিল, আমরা একটু আগে বললাম ডিমান্ড ওই জায়গা মতোই থাকবে কিন্তু সাপ্লাই অফ হয়ে যাবে। যে জিনিসটা আমরা দেখেছি, অর্থাৎ তেলের ক্ষেত্রে, রাশিয়ার যে তেলের ক্ষেত্রে দেখেছি প্রাইসটা কেন বেড়েছে, কারণ হচ্ছে সাপ্লাইয়ের যে ফ্রিকোয়েন্সিটা ছিল, অর্থাৎ সাপ্লাইয়ের যে একটা রোলিং এর যে ব্যাপারটা ছিল, সিঙ্ক্রোনাইজেশন যেটা বলে, কন্টিনিউয়াস প্রসেসে যে সাপ্লাইটা ছিল সেটা আসতে পারতেছিল না,
সময় লাগতেছিল, তো যার কারণে ডিমান্ডটা বেড়ে গিয়েছে। ডিমান্ড বাড়েনি, সরি, ডিমান্ড তো সেম ছিল, সাপ্লাইয়ের এগেইনস্টে ডিমান্ডটা বাড়তেছে, ফুলফিল করতে পারতেছে ওই সাপ্লাই দিয়ে। অ্যাভেলেবেল যে সাপ্লাইটা ছিল সেটা দিয়ে ফুলফিল করতে পারতেছে না, কারণ তেল আসতে সময় লাগতেছিল, আর যতটুকু আসার কথা ততটুকু আসতেছিল না। এটা একটা রিজন ছিল তেল বেড়ে যাওয়ার কারণে। তো ঠিক এরকম যদি কোনো সিচুয়েশন আসে তাহলে অবশ্যই প্রাইসটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, যেমন হচ্ছে গত দুদিনের বেড়ে গিয়েছিল। তো আমার ধারণা হচ্ছে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 167, নেক্সট রেজিস্ট্যান্স 167 থেকে 170, এরপর যেটা হবে সেটা হচ্ছে 180-র দিকে। এটাও আমার মনে হয় খুব তাড়াতাড়ি ব্রেক হয়ে যাবে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছি 190 অলরেডি আছে, 190 থেকে 200 এই জায়গাগুলো, অর্থাৎ 10 টাকার গ্যাপে গ্যাপে এক একটা রেজিস্ট্যান্স, ছোট ছোট রেজিস্ট্যান্স আছে। আর আমরা যদি উইকলি চার্টে যাই তাহলে হচ্ছে আমরা একটা মেজর রেজিস্ট্যান্স দেখতে পাবো বলে আমি ধারণা করছি। মেজর রেজিস্ট্যান্স যদি দেখি সেটা হচ্ছে 200 টাকার দিকে মোটামুটি বলা যেতে পারে যে একটা মেজর রেজিস্ট্যান্স, বাকিগুলো খুব মাইনর। তাহলে আমি এইটুক ধারণা করতে পারি যে বর্তমান জোন থেকে এটা 190 থেকে 200 টাকার দিকে হয়তো যাওয়ার মতো পজিশনে অলরেডি আসতেছে বলে আমি ধারণা করি। এই পজিশনটায় 190 থেকে, হ্যাঁ 190 দিকে একটা মেজর রেজিস্ট্যান্স, সরি, তাহলে 190 টাকার দিকে যাওয়ার একটা প্রিপারেশন নিচ্ছে বলে আমি ধারণা করি, যদি ডিমান্ডটা দেখতে পাই আমরা। আর যদি দেখি যে না সাপ্লাই আবারও আছে, সাপ্লাই এখনো আছে, সেল দিচ্ছে, বা সবাই হচ্ছে বায়ের তুলনায় সেলিং প্রেসার বেশি, তো সেটা হচ্ছে ঠিক এই জোনেই থাকবে। আর যদি এরকম কোনো কিছু না হয় তাইলে অবশ্যই সেটা এই জোনকে টাচ করার কথা বলে আমি ধারণা করতেছি। তো আজকে এই পর্যন্তই। এরপর আমরা যদি এই জোন পর্যন্ত যাই, নেক্সট হচ্ছে অ্যানালাইসিসটা বা আপডেটটা আমরা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর হচ্ছে আমাদের অ্যানালাইসিসটা এডুকেশনাল পারপাসের জন্য করা হয়, কোনো সেল বাই সিগন্যাল দেওয়া হয় না। আপনারা অবশ্যই আমাদের অ্যানালাইসিস দেখে সেল বাই করবেন না। আর আপনারা অবশ্যই নিজের চিন্তা, ব্যক্তিগত মতামত, নিজের ডিসিশন নিয়ে নিজে সেল বাই করবেন, যে কোন শেয়ার সিলেক্ট করবেন, কোন শেয়ারে সেল করবেন, কোন শেয়ার বাই করবেন, কখন করবেন, কোন সময় করবেন, টোটালি আপনাদের ডিসিশনের উপর নেবেন। কোনো অ্যানালাইসিস দেখে না, শুধু আমার না, কারোটাই না। কারণ হচ্ছে কেউ আপনার এই ডিসিশন মেক করার জন্য দায়বদ্ধ হবে না। সো আপনার ইনভেস্ট আপনার নিজের ইচ্ছে অনুযায়ী নিজের বুঝ মতো নিতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে আপনার ডিসিশনকে ইজি করার জন্য, যে আপনি যে শেয়ারটা সিলেক্ট করেছেন সেটা কেমন, সেটার ওভারঅল পরিস্থিতিটা কেমন, অ্যানালাইসিসটা হচ্ছে এই জিনিসটার জন্য, আপনার ডিসিশন মেকিং এর জন্য না। আপনার ডিসিশন মেকিং এ ইনফোগুলো অ্যাড করার জন্য, ডিসিশনটা হচ্ছে আপনার। তো এই হচ্ছে ওভারঅল কথা। আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।